15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের ভেতরে বাইরের ষড়যন্ত্র যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদও দিয়েছেন তিনি। নির্বাচন বিষয়ে সরকারের প্রথম সমন্বয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রেস সচিব জানিয়েছেন, নিরাপত্তার জন্য 92,500 সেনা মোতায়েন থাকবে নির্বাচনের আগে পরে। জাতীয় নির্বাচন ঘিরে যমুনায় বুধবারের এই সমন্বয় সভা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানসহ সরকারের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে গণমাধ্যমকে প্রেস সচিব জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি স্টেট টাইম টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা। মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। শফিকুল আলম আরও জানান, পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না এদেশে সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য পরিস্থিতি অস্থিতিশীল করার সব চেষ্টাই করা হবে। এমন চক্রান্ত যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। প্রেস সচিব আরও জানান, নির্বাচনে পুলিশ, আনসার ছাড়াও 92,500 সেনা মোতায়েন থাকবে। এছাড়া এআই এর অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বন্ধ করতে উপজেলা পর্যায়েও মনিটরিং সেল গঠনের কাজ চলছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার প্রক্রিয়া শেষ করেই নির্বাচনের দিকে যেতে হবে। বুধবার সন্ধ্যায় রংপুরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, এককভাবে নির্বাচনের জন্য চলছে দল গোছানোর কাজ। আপাতত কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই এনসিপির। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আশা রয়েছে নাহিদের। কেউ এককভাবে সরকার গঠন করতে চাইলে তা টেকসই হবে না বলেও মনে করেন নাহিদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। নবগঠিত দলের সাথে যদি তারা বেইনসাফি করে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয়। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার নিতে হবে ডক্টর ইউনূসকে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় অন্য দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোটের সুযোগ নেই। নির্বাচন দেরি হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন তারা। প্রকাশ হলো এহসান মাহমুদের লেখা বিচার, সংস্কার ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইটি। জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদরা। অর্থাৎ আমরা তখন লিখতে পারছিলাম না, বলতে পারছিলাম। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মনে করেন নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদে। আমাদের আবেদন থাকবে যে সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত। এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় হলে দায় অধ্যাপক ইউনূসের। আপনি
জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। তিনি অভিযোগ করেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে, যা এক ধরনের প্রতারণা। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। নির্বাচন বিলম্বিত হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। অনেক কঠিন সময় অতিক্রম করেছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রে তার অতীতের কর্মকাণ্ড মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন কেউ করেনি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। এটা আমরা বারবার বলছি, এবং এটা ইউএনের যে রিপোর্ট, সেটাকে সেই রিপোর্টে স্পষ্টভাবে এসছে। পরবর্তীতে আল জাজিরা তাদের 1 ঘন্টার একটা প্রোগ্রাম করেছে, সেখানে আসছে, এবং বিবিসিতেও আসছে। এখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন, আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটটা যেন কেউ ভুলে না যান। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ও দুবার নাম থাকায় 128 জন জুলাই যোদ্ধার স্বীকৃতি বাতিল করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় তথ্য মিলেছে। এ অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের 21, সিলেটের 27, চট্টগ্রামের 39, খুলনার 9, রংপুরের 3, ঢাকার 14, রাজশাহীর 13 ও বরিশালের 2 জনের স্বীকৃতি বাতিল হয়। এ বিষয়ে যারা প্রতারণা করেছেন কিংবা সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিতে অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় কাজ চলছে 2টি প্রকল্পের। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে প্রায় 3,500 কোটি টাকা ঋণ দেবে এডিবি। প্রকল্প সফল হলে আগামীতে বাড়বে সহযোগিতার পরিমাণও। খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকা। উপকূলীয় অঞ্চলে পানির অভাব না থাকলেও সুপেয় খাবার পানির জন্য দুশ্চিন্তা করতে হয় এখানকার বাসিন্দাদের। রান্না কিংবা নিত্য ব্যবহারের পানির ক্ষেত্রেও একই সমস্যা থাকে সারা বছর। সমস্যা সমাধানে এ এলাকায় সরকার ও এডিবির সহায়তায় সংস্কার করা পুকুরগুলোতে বৃষ্টির পানি ধরে রাখা হচ্ছে। গোসল, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করা হয় এ পানি। 9.5 বর্গ কিলোমিটারের চালনা পৌরসভার 31,000 বাসিন্দাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। এখানকার টিউবওয়েলের জল ব্যবহার করলে হাতে পায়ে ঘা হয়, তারপরে আপনার কাপড় চোপড়ও ভীষণভাবে নোংরা হয়ে যায়। এই জায়গায় টিউবওয়েলের পানি ভীষণ লালচে ধরনের। একইভাবে জলবদ্ধতা কমাতে 23 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। সুইচ গেট দিয়ে নদীর নোনা জল আটকানো হয়েছে। এতে এখানকার কৃষি জমিতে ভালো ফসল হচ্ছে। নতুন রাস্তা ও সেতু নির্মাণে সহজ হয়েছে দৈনন্দিন জীবন। এই জায়গায় যে ব্রিজটা ছিল, চারটা ছিল, এই চারে অনেক ছেলেমেয়েরা পড়ে যেত। তার জন্যই এই জায়গায় ব্রিজ হয়েছে। ব্রিজটি আমাদের এই দুই পারের লোক খুব যাতায়াতের খুব ভালো হচ্ছে।
জলবায়ু অভিঘাতের ঝুঁকিতে থাকা পটুয়াখালী পৌরসভায় টেকসই সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানকার রাস্তা, ড্রেন সঠিকভাবে নির্মাণে বর্ষায় পানি জমে থাকে না। এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। উপকূলীয় 22টি শহরে বাস্তবায়ন হচ্ছে এডিবির কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলেন্স প্রকল্প। জলবায়ু অভিঘাত থেকে রক্ষা করে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় আগ্রহী এডিবি। প্রকল্পের আওতায় যেসব উন্নয়ন হয়েছে তা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে এডিবি। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রতি বছর খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবের শিকার মানুষ ও প্রকৃতি। সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার আন্তরিকতা সবচেয়ে বেশি জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাকোপ, খুলনা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে 2022 সালে ট্রাস্ট গঠন করে সরকার। 3 বছরে 2000 চেকের মাধ্যমে 88 কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকেই, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকা সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার 30 দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়। যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় 3 লাখ টাকা এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান 1 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না। আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি, আমাদেরকে 5 লক্ষ টাকা সহায়তা করছে, ওনারা চেক প্রদান করছে। অঙ্গহানির জন্য লগা 3 লক্ষ টাকা আর একবারে যে নিহত তার জন্য 5 লক্ষ টাকা, কিন্তু আমাকে আজকে 1 লক্ষ টাকা দিছে আর 2 লক্ষ টাকা দেয় নাই। সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত, আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম। আমি খুব অভাবে আছি। 2023 সালের এপ্রিল থেকে 2025 সালের 20 অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 1925 পরিবারকে 88 কোটি 82 লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে 220 কোটি টাকা। রিসিভ করেছি 307 কোটি টাকা। এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি আর অ্যাপ্রক্সিমেটলি এখন 22 সাল থেকে এখন পর্যন্ত 88 কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি। প্রায় 2000 চেক আমরা দিয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরো জানাতে খুলনা ও বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি খুলনায়, সেখান থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সড়ক দুর্ঘটনায় যে সাহায্য দেয়া হয় সরকারিভাবে, এই বিষয়ে অনেকে জানেনই না। এই বিষয়ে জানতে প্রশাসনিকভাবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আহত বা নিহতদের পরিবারগুলোকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? আমি যদি এই বিষয়ে আসলে যে সহযোগিতার যে পরিমাণ, সেই সহযোগিতার পরিমাণটা যদি আপনাকে একটু বলি, যে গত এই বছরের জানুয়ারি থেকে অক্টোবরে এই পর্যন্ত 17 জনকে 85 লাখ টাকা দেওয়া হয়েছে খুলনাতে। কিন্তু খুলনাতে দেখা গেছে যে প্রতি বছর যে সড়ক দুর্ঘটনা হয় বা এবছর এই সময়ের মধ্যে যে সড়ক দুর্ঘটনা হয়েছে তাতে নিহত এবং হতাহতের পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে যারা সাহায্য পেয়েছেন তার সংখ্যাটা কিন্তু মাত্র 17 জন, এবং এই 17 জনের মধ্যে নিহত পরিবার যেমন রয়েছে
রয়েছে, তেমনি অঙ্গহানি পরিবারও রয়েছে, পাশাপাশি যারা সামান্য আহত হয়েছেন পরবর্তীতে সুস্থ হয়েছেন এমন পরিবারও রয়েছেন। আর আমরা যখন এই পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি বা এই বিআরটিএ সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা একটি বিষয় বারবারই তুলে ধরেছেন। তারা বলেছেন যে এই যে আহতরা বা ক্ষতিগ্রস্তরা যে সাহায্য পাবেন সেটির আসলে প্রচারণার অভাবের কারণেই কিন্তু আসলে মূলত এই যে সাহায্যের পরিমাণটা কম পড়ছে বা আবেদন কম পড়ছে, মানুষ আসলে কম জানে। এ বিষয়ে আমরা যখন খুলনা নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরের সভাপতি মাহবুর রহমান মুন্নার সাথে আমরা যখন কথা বলেছি, তিনি তখন বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় যারা মারা যান তারা আসলে পোস্টমর্টম রিপোর্ট করেন না, যার কারণে তাদের মৃত্যু সনদটি সঠিক পাওয়া যায় না এবং এই কারণে এই সকল ব্যক্তিদেরকে আসলে চাইলেও বিআরটিএ কর্তৃপক্ষ তারা কিন্তু সাহায্য করতে পারেন না। অতএব পোস্টমর্টম রিপোর্ট না করার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে সহযোগিতা করা যায় না। এর পাশাপাশি যাদের অঙ্গহানি ঘটে বা যারা আহত হন তারাও আসলে এই বিষয়টি জানেন না বলে তারা কিন্তু আসলে এই আবেদনটাও করতে পারেন না এবং এই সহযোগিতাও তারা পান না বলে তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে এর থেকে উত্তরণের একটি মাত্র উপায় হচ্ছে যে এটিকে একেবারে তৃণমূল পর্যন্ত আসলে এর প্রচারণাটা করা, যাতে করে মানুষ সচেতন হয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে তিনি যদি কোনো কারণে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন তাহলে তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাবেন। এইটার প্রচারণার অভাব রয়েছে, সেই প্রচারণাটা আরো বৃদ্ধি করতে হবে। আমরা এই বিষয়ে যখন খুলনা বিভাগের বিআরটিএ যিনি পরিচালক আছেন মোহাম্মদ জিয়াউর রহমান, আমরা যখন তার সঙ্গে কথা বলেছি, তিনি তখন আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত আসলে যারা চালক রয়েছে, মালিক পক্ষ রয়েছে এবং যাত্রী যে বিভিন্ন সমিতি রয়েছে তাদেরকে নিয়ে তারা প্রতি মাসেই আসলে সভা এবং সেমিনার করে থাকেন সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে। তাদের যেমন তারা সড়কে চলাচলের জন্য সচেতন করেন, পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা আসলে কি ধরনের সহযোগিতা পাবেন সেই বিষয়েও তারা সচেতনতা করেন। এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তারা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকে এবং যে সেমিনারের মাধ্যমে তারা মূলত আসলে সড়কে চলাচলের নিয়মকানুন যেমন তুলে ধরেন, তেমনি পাশাপাশি সড়কে যদি যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন তাদের বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি আসলে বলছেন যে প্রচারণার যে বিষয়টি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে প্রচারণার বিষয়টি আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার। এবং তিনি সর্বশেষ বলেছেন যে নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে তারা প্রচারণা বৃদ্ধির জন্য নানা ধরনের টিভিসি তৈরি করে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রকাশ করেছেন। তারা বলছেন যে তাদের এই প্রচারণা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাবে, যাতে করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে এবং ক্ষতিগ্রস্ত মানুষ যাতে সরকারের এই সহযোগিতা পেতে পারে সেজন্য তারা মানুষদেরকে আরো উদ্বুদ্ধ করবে। অভিজিৎ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি কুমিল্লাতে, সেখান থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা যেমনটি অভিজিতের কাছ থেকে শুনছিলাম, একই অবস্থা কি কুমিল্লাতে দেখছেন কিনা? তৃণমূল থেকে প্রচারের কোনো ব্যবস্থার কথা কি প্রশাসনিকভাবে বলা হয়েছে? তৃণমূল থেকে আসলে প্রচারণার তেমন কোনো দৃশ্যই আমরা দেখতে পাইনি। শুধুমাত্র যারা শহর এলাকাতে থাকে বা যারা বিআরটিএ কিংবা হাইওয়ে পুলিশের সাথে খুব বেশি সম্পৃক্ত তারাই আসলে এই যে অর্থ পাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি তারা জেনে থাকেন, অন্যান্যরা কিন্তু সেটি জানেন না। তো আমি একটি পরিসংখ্যান শুধু দিতে চাই যে গত 10 মাসে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ কুমিল্লা রিজিয়নে 585 জন মানুষ কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, 1200-রও বেশি মানুষ কিন্তু আহত হয়েছে। কিন্তু গত এক বছরে শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনায় পরবর্তী সময়ে যারা নিহত কিংবা আহত হলে এই অর্থ সহায়তা পেয়ে থাকেন তার মধ্যে মাত্র 30 জন পেয়েছেন। বিআরটিএ থেকে কিন্তু আমাদেরকে এই তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্ঘটনার হারের বিপরীতে যে অর্থ সহায়তা পাওয়ার যে বিষয়টি এবং যে সংখ্যাটি সেটি কিন্তু একেবারেই কম। তো আমরা যারা অর্থ সহায়তার জন্য আবেদন করেছেন এমন বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে একজন সড়ক দুর্ঘটনায় আহত হন কিংবা কেউ যদি নিহত হন তার পরিবার যদি এই অর্থ সহায়তার বিষয়টি সম্পূর্ণরূপে জেনে থাকেন। অর্থাৎ তাদেরকে যখন যেমনটি খুলনা থেকে বলা হচ্ছিল যে যখন সড়ক দুর্ঘটনায় কেউ নিহত কিংবা আহত হচ্ছে তাদের ময়নাতদন্ত করা হচ্ছে না কিংবা আইনগত প্রক্রিয়া সাবলীলভাবে করা হচ্ছে না, যে কারণে কিন্তু এই প্রক্রিয়াটির মধ্যে তাদের আসতে নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। সেক্ষেত্রে যখনই সড়ক দুর্ঘটনা ঘটবে এবং যে আইনগত প্রক্রিয়া নেওয়া হয় তখন থেকে যদি হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশ যারাই সম্পৃক্ত থাকেন এই বিষয়টিতে তারা যদি সেই ভুক্তভোগী পরিবারকে এই বিষয়ে অবহিত করেন তাহলে কিন্তু তারা এই অর্থ সহায়তা পেতে খুব সহজে পেয়ে যাবেন বলে তারা বলছেন। তো আমরা বিআরটি এর সাথে কথা বলেছিলাম। বিআরটি এর যে কুমিল্লার পরিদর্শক সাইফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত এক বছরে যে 30 জন প্রায় 1.5 কোটি টাকার মতো অর্থ পেয়েছেন সেই 1.5 কোটি টাকার কিন্তু পেতে তাদেরকে প্রায় 5 মাস থেকে 1 বছর সময় লেগেছে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সেটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে।
হয়েছে, অপরদিকে কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং পরিবহন মালিক এই যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকে সমন্বিত পর্যায়ে নিয়ে কিন্তু বিআরটিএ তাদেরকে এই সাহায্যটুকু করতে হচ্ছে। তো এই বিষয়টি আসলে যারা জানবেন না বা এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আসলে যারা সহজভাবে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু এই বিষয়টি অনেকটা বিড়ম্বনাও তৈরি করতে পারে এবং তৈরি করেছেও বলে আমরা জেনেছি। কিছুদিন আগেও আমি কুমিল্লার মিয়াবাজারে একটি সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলেছিলাম, যারা কিনা এই 5 লক্ষ টাকার অর্থ সহায়তার জন্য প্রায় অন্তত 6 মাসের মতো ঘুরোঘুরি করতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো আমরা নিরাপদ সড়ক সেবার বেশ কয়েকজন প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে পুলিশ যে আইনগত ব্যবস্থা নেয় তখন থেকে যদি পরিবারগুলোকে এই অর্থ সহায়তার বিষয়ে অবহিত করা হয়ে থাকে এবং তাদেরকে আইনগত সহায়তা দিয়ে এই অর্থ সহায়তার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাহলেই কিন্তু সাধারণ মানুষ এই উপকারটি সহজে পেতে পারে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কিংবা যে সংশ্লিষ্ট থানা রয়েছে তারা যদি এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারকে বিআরটিএ এর সাথে যে সম্পৃক্ত করতে পারে, অর্থাৎ তারা যে অর্থ সহায়তা পাবে সেজন্য বিভিন্ন কাগজপত্র বা প্রমাণাদি দিয়ে সহযোগিতা করতে পারে, তাহলে কিন্তু সেই পরিবারগুলো খুব সহজে পেতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়ক এই অঞ্চলটিতে বেশিরভাগ দুর্ঘটনার প্রবণতা রয়েছে এবং এখানেই প্রাণহানি এবং আহত হবার যে সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে বিআরটিএ যদি এখানে আলাদা করে যারা দুর্ঘটনায় হতাহত বা হবেন তাদের জন্য অর্থ সহায়তার যে প্রসঙ্গটিতে আলাদা একটি ডেস্ক খুলে, তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ আসলে সুবিধা পাবে এবং এটি আলাদাভাবে আসলে আমলে নেওয়ার মতো একটি বিষয় হয়ে উঠবে। তবে প্রচার প্রচারণা যত বেশি চলবে এই দুর্ঘটনায় মানুষ যে সহায়তা পাচ্ছে সেই বিষয়টি আরো বেশি ফলভাবে জানতে পারবে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। খুলনা এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথমবারের মতো হতে যাচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এর মধ্যে অনুমোদন পেয়েছে নির্বাচনী বিধিমালা। এতে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার এ সংক্রান্ত বিধিমালায় অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরে তার আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক পত্রে বিষয়টি জানানো হয়। ফলে ব্রাক্স নির্বাচনের আর কোনো বাধা রইল না। উপাচার্য ডক্টর শওকাত আলী জানিয়েছেন, দ্রুত তফসিল ঘোষণা সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। আমরা আশা করি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই 17 বছরের যে বঞ্চনা, বিশ্ববিদ্যালয়ের সাথে যে সকল বৈষম্য করা হয়েছে সেগুলো ঘুচবে। শিক্ষার্থীদের কথা বলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ। শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হবে ছাত্র সংসদ, যেখানে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার যে একটা দ্বার সেটা উন্মোচন হবে ছাত্র সংসদের মাধ্যমে। আশা করি শিক্ষার্থী বান্ধব পরিবেশে ছাত্র নেতৃত্ব তৈরি করার এবং জাতি গঠনে তাদের নেতৃত্ব যে শুধু চাকসুর মাধ্যমে হবে তা না, এখন ব্রাক্সু একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জামালপুরের নদ নদীর নাব্যতা সংকটে জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। অসময়েও দেখা দিচ্ছে নদী ভাঙন। এই সংকট থেকে রক্ষায় নদী খনন সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তীরবর্তী এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। সংকট কাটাতে খনন করা হবে ছোট নদী, খাল, জলাশয়ও। জামালপুরের ইসলামপুরে যমুনার চরে 2 বছর ধরে আটকে আছে সার্ভিস বোট সহ একটি ড্রেজার। পানির গভীরতা কমে যাওয়ায় সরানো যাচ্ছে না যান দুটি। নাব্যতা সংকটে যমুনার শাখা নদীতে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন নৌযান চলাচল। জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। আবার অন্যদিকে নদীর গতিপথ বদলে যাওয়ায় যমুনা ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব বহু মানুষ। মাঝখানে আসলে ওখানে ভাঙার পরে মনে করেন আসলাম এই আস্তার ধারে ভাঙলো। আস্তার ধারে ভাঙার পরে মনে করেন আসলাম এখানে আমাদের কুশের পাড়া ভেঙে নিছে। এখন আমার মরিচের চাষ দিতে আসি, এই মরিচের ফসলটাও ভেঙে নিতে আছে। আমরা সরকারের কাছে কোনো সাহায্য ফেরতে চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক। নদী খনন ও 2 তীরে বনায়নের উদ্যোগের তাগিদ
নদীরক্ষা কমিশনের সদস্যদের। পানি উন্নয়ন বোর্ড জানায় ব্রহ্মপুত্র খননের কাজ চলছে, এছাড়াও খনন হবে অন্যান্য শাখা নদী ও খাল জলাশয়। নিয়ম হলো 40 বছর পর পর নদী খনন করার কথা, এবং পাশাপাশি এই যে গত সরকারের আমলেও আমরা দেখেছি রংপুর ব্রহ্মপুত্র নদীর 3000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল নদী খননের নামে, কিন্তু নদী খনন হয় নাই। পুরাতন ব্রহ্মপুত্রটা তো বিআইডব্লিউটি এর মাধ্যমে খনন চলমান রয়েছে, পাশাপাশি অন্যান্য ঝিনাইটা বিআইডব্লিউটি খননের প্রক্রিয়া গ্রহণ করেছে। এর পাশাপাশি অন্যান্য কিছু জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। 64 জেলায় বেশ কিছু ছোট নদী, খাল ও জলাশয়ের খনন কাজের জন্য নাম প্রস্তাব করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নাব্যতা ফিরবে, জানায় পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।